আসেন আমাদের ছাত্রদের চিন্তাগুলোর মধ্যে গুটিবাজি কি আছে। আমাদের ছাত্রদেরকে তাদের মুরব্বীরা বুঝিয়েছে তোমরা হবে প্রধান বিরোধী দল, তাহলে কি করতে হবে? তোমরা বিএনপির সাথে একটা আতাত করো, জামাত থেকে সরে আসো। যেহেতু বিএনপি বড় দল, তো বিএনপি বড় দল হওয়ার সুবিধাটা কি হবে? তাদের ওই মুরব্বীরাও যারা কখনো নির্বাচন করলে তাদের জামানতি বাজেয়াপ্ত হবে, তারাও এমপি হওয়ার সুযোগ পাবে। আর আমাদের এই সার্জিস বলি, হাসনাত বলি, নাহিদ বলি, আসিফ বলি, মাহফুজ বলি, কি পাটোয়ারি বলি, এরা যদি ভোটে দাঁড়ায় তাহলে প্রত্যেক এলাকায় সর্বোচ্চ 1000-এর বেশি ভোট পাবে বলে আমি মনে করি, আরো কম পাবে। বাংলাদেশে ভোটের রাজনীতি ভিন্ন, ক্রেজি রাজনীতি, সেলিব্রিটি রাজনীতি ভিন্ন জিনিস। আমাকে দেখতেছেন লক্ষ লক্ষ দর্শক, আমি ভোটে দাঁড়ায় কয়টা ভোট পাবো আল্লাহ ভালো জানে। তো মানুষ হলো কি, যে এটা ইন্ডিয়া না, ইন্ডিয়াতে দেখবেন তারকারা বিজয় লাভ করে, বাংলাদেশে কোনো সিনেমার নায়ক নায়িকা সহজে নির্বাচনে যেতে না। বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মভীরু। তো বিষয়টা হলো যে এই ছাত্রদেরকে বোঝানো হয়েছে তোমরা যদি বিএনপির সাথে যাও, বিএনপির সাথে তোমরা আসন ভাগাভাগি করো, সেক্ষেত্রে তোমরা এই আসনগুলো পাবে। এবং তাদেরকে এই প্রলোভন দেওয়া হয়েছে যে তোমাদের দল থেকে তোমরা যদি 100 জন প্রার্থী করো, এই 100 জনকে তো বিএনপি হয়তো দিবে না, তোমরা 20 জনকে বা 10 জনকে নাও। তো এই প্রথম সারির নেতারা চিন্তা করতেছে কি, ছাত্র নেতারা, যে আমরা আমাদের পদটা পাইলে তোলা, বাকিরা জিতুক আর না জিতুক। যেমন দেখেন নাই, ইনু সরকার ধূপ করে ঢুকে গেছে 3 জন উপদেষ্টা, বাকিদের কোনো খবরই নেই। প্রাইভেট ইউনিভার্সিটি বা আদার্স মাদ্রাসা ছাত্রদের কোনো বেইল আছে? কয়েকজন উপদেষ্টা লুটপাট করে খাওয়া শুরু করছে এমন অভিযোগ করতেছে, দেখলাম যে ইলিয়াসে এরকম অনেক তথ্য ফাঁস করতেছে। তো এরা ঢুকে গেছে এখন আত্মকেন্দ্রিক। আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি একদম সাফ কথা, জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ অন্ধকার। এটা নুনের দলের মতো হয়ে যাচ্ছে, গণ অধিকার পরিষদের মতো। এটার ধরন আর আগাবে না, এটা এখানে শেষ। রাজনীতিতে থাকবে ফ্যাক্ট, বিএনপি, আওয়ামী লীগ, জামাত। আওয়ামী লীগ যদি মাইনাস হয়ে যায়, সেখানে ছাত্রদের দলটা এগিয়ে আসার একটু সুযোগ পাবে। কিন্তু আওয়ামী লীগ যদি মাইনাস না হয়, এই ছাত্রদের নাগরিক পার্টির কোনো অস্তিত্ব থাকবে না। ইভেন ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এরা কোনো এলাকায় ঢুকতেই পারবে না, কাগজে লিখে রাখবে। এখন ওরা বলবে যে ভাই আপনি তো আমাদের বিরুদ্ধে বলছেন, আসলে বিরুদ্ধে বলছি না, যেটা সত্য ফ্যাক্ট সেটা বলছি। কারণ আমাদের এই ছাত্র নেতারা জনপ্রিয়তা অর্জনের বিপরীতে তারা কি করছে, কিছু ক্ষমতা ব্যবহার করে কিছু অবৈধ পথে হাত চালাইছে, এবং ঠিক নির্বাচনের আগে সমস্ত তথ্যগুলো ফাঁস হওয়া শুরু করবে। এই ডিজিএফআই, এনএসআই তথ্যগুলো আমাদেরকে দিয়ে দিবে, গণমাধ্যমে দিয়ে দিবে, কে কোন টেবিলে খেয়েছে, কোন উপদেষ্টা কার এপিএস এর মাধ্যমে কত টাকা হাতাইছে, সব বেরোয়। তখন মানুষ দেখবে আয় হ্যাঁ তো চরম টাউন, এদেরকে তখন দেশের বাইরেও যেতে দেওয়া হবে না। হঠাৎ করে দেখবেন যে বিমানবন্দরে এদের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি। আমি মনে করি তাদের শুধরানোর সময় এসছে, এখনো সময় আছে। হাসিনার মতো এত পাওয়ারফুল নেত্রী, তিনি কোন রকম জীবনটা নিয়ে পালায় গেছে, তার নেতারা পরবর্তী ক্যান্টনমেন্টে গিয়ে হাজির হয়েছে। সো আমাদের এই ছাত্র যাদের বিরুদ্ধে এখন অভিযোগ আসছে, তাদেরকে বলবো সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কারণ তাদের পক্ষে 10 জন মানুষ, যারা তাদের পক্ষে আন্দোলন করছে এরা বিএনপি জামাতের লোকেরা। তো বিএনপি জামাতও তাদের প্ল্যাটফর্মে চলে আসছে, তোমাদের পিছনে আছে কারা? কেউ নাই। তুমি দেখো আছে কিনা কেউ। এটা খুব সিগনিফিকেন্ট তাদের জন্য। এই মুহূর্তে আমাদের সেনা প্রধানের প্রধান কাজ ইস্তফা দিয়ে চলে যাওয়া। আমি আমার গত 7-8 মাসে যতগুলো ভিডিও করছি, আমি সেনা প্রধানকে ওয়াকারুজ্জামানকে হিরো বলতাম, খেয়াল করছেন আমার নিয়মিত দর্শকরা? আজকে আমি তাকে হিরো বলতে পারছি না। আমার মনে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি এখন ভিলেন হয়ে গেছেন। 5 তারিখের পরে হিরো চরিত্রটি আসলে ভিলেন হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, ছাত্ররা হিরো নাকি সেনাবাহিনী হিরো? তাহলে ভিলেন কি? একটা পক্ষ তো ভিলেন। এক্ষেত্রে আমি হাসনাতকে হিরো বলবো, কারণ হাসনাত যে দুঃসাহসিক কাজটা করছে এটা অন্য কেউ করতে পারেনি। হাসনাত সাহসিকতার পরিচয় দিয়েছে, তাই হাসনাতের পক্ষে আমার অবস্থান। আর সেনাবাহিনীকে বলবো না, সেনা প্রধানকে বলবো, যারা পর্দার আড়ালে রাজনীতিকে এইভাবে কন্ট্রোল করতে চাচ্ছেন তাদেরকে আমি ভিলেন বলবো। আমার কেন জানি মনে হচ্ছে ওয়াকারুজ্জামান বাংলাদেশের তুমুল ভালোবাসা হজম করতে পারছিলেন না, তাই তিনি শেষ পর্যন্ত ভালোবাসার বিপরীতে একটা ভিলেন অবয়বে দাঁড়িয়ে গেলেন। এখনো সময় আছে ওয়াকারুজ্জামানের,
তিনি এমন কোন সিদ্ধান্ত নেন যেটা বাংলাদেশের মানুষের হৃদয়ে পৌঁছে যায়। তিনি বলেছেন তাদের সার্ভিস 40 বছরের, যেটা হাসনাদের বয়সী না। আমি আপনাকে আবারও বলি, আপনার চেয়ে বড় বড় ব্যক্তিরা আরো বড় সার্ভিসের, ধরেন মইনীয় বলি, ফখরুদ্দিন বলি, আরো বড় বড় ব্যক্তিদের সার্ভিস ফাইল আরো স্ট্রং ছিল। আল্লাহ কাউকে আকাশ থেকে মাটিতে ফালাতে পারে, আবার কাউকে মাটি থেকে আকাশে উঠাতে পারে। মনে রাখবেন, সম্মান দেয়া আর নেয়ার পুরো ক্রেডিট আল্লাহ। তিনি কাকে সম্মান দেবেন কাকে দেবেন না তিনি জানেন। আপনি যদি মানুষের পক্ষে না দাঁড়ান, ইনসাফের পক্ষে না দাঁড়ান, আপনি যত বড় সার্ভিসম্যান হন, যত বড় পদকধারী হন, যত বড় জ্ঞানী হন, আল্লাহ আপনাকে একেবারে নর্দমায় ফেলে দিতে পারে। আমি সেনাপ্রধানের কথা বলছি না, আমি সামগ্রিকভাবে কথাটি বলছি। আমরা দুনিয়াতে এরকম বহু ব্যক্তিকে দেখেছি। শেখ হাসিনাকে 4 তারিখ পর্যন্ত সবাই পীর আউলিয়া নবী রাসূল মনে করতেন, হুজুর হুজুর করতেন। 5 তারিখ থেকে বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি গণমাধ্যম, প্রতিটি পাড়া তাকে মানুষ একদম আকাশ থেকে মাটিতে না, মাটির নিচে জুতার তলে নামিয়ে ফেলেছে। বুঝে বললাম, সম্মান দেয়া এবং নেয়ার মালিক আল্লাহ। আজকে পোশাক আছে, কালকে পোশাক থাকবে না। আজকে বন্দুক আছে, কালকে থাকবে না। সবটা মিলিয়ে নিতে হবে। এই রাষ্ট্রে যদি আওয়ামী লীগ আবারও রাজনীতি করতে পারে, বিএনপি জামাত সহ কারো অস্তিত্ব থাকবে না। হয়তো আমার বয়স কম, আপনার বয়স বেশি, মিস্টার ফখরুল, মিস্টার রিজভী ভাই, মনে রাখবেন এই বয়সওয়ালা লোকেরাই 15-16 বছর ভুল করে গেছে। আরে আমাদের মতো বা আমাদেরও ছোট যুবকরা, 24-25 বছরের যুবকরা এই দেশকে স্বাধীন করেছে। সব পরিকল্পনা আল্লাহর হাতে। অতএব কিছু বিষয় আল্লাহর উপর ছেড়ে দেন। জালিমকে দ্বিতীয়বার সুযোগ না দেওয়ার নির্দেশ রয়েছে পবিত্র কোরআনে। আল্লাহ হাফেজ।